আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সকাল মানেই গরম গরম নাস্তা রেডি করা। সংসার বড় হোক কিংবা ছোট হোক সেটা কিন্তু বিষয় না, সংসারে কি কাজ আছে সেটা হচ্ছে বড় বিষয়। ঘুম থেকে উঠে কিন্তু আমাদের কিচেনে আসতে হয়, কিচেনে এসে সবার জন্য নাস্তা রেডি করতে হয়। এই কাজটা না হলে তো সারাদিন সবার কোনো কাজই করা হবে না। তাই হচ্ছে চলে আসলাম সকাল সকাল নাস্তা বানাতে। নাস্তা আজকে বানাবো হচ্ছে পাউরুটি দিয়ে ডিম ভেজে নেব আর হচ্ছে আলু পরোটা বানিয়ে নেব। তো পাউরুটি দিয়ে ডিম ভাজার জন্য এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি আর 3টা ডিম ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এই সংসারে কাজের মধ্যে এতটাই মায়ায় পড়ে গিয়েছি, সারাদিন যদি কাজও করি তারপরও মনে হয় না একটু ক্লান্ত বোধ হচ্ছে। কারণ এই যে কাজগুলাকে আমি অনেক ভালোবেসে করে থাকি, যার কারণে হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে। তাই হচ্ছে সবসময় চেষ্টা করি মন খুলে একটু কাজগুলা করে নিতে। যে দেখবেন আপনার মনটা যখন ভালো থাকবে তখন দেখবেন ঘরের কাজ নিমিষে শেষ হয়ে যাচ্ছে। আর যদি আপনার মন খারাপ থাকে কাজ করতে একদম ইচ্ছেই করবে না, মনে হবে সারাদিন শুয়ে বসে দিন পার করে দিই। কিন্তু পরে কিন্তু কাজগুলো আমাদেরই করতে হয়, কিন্তু অনেকটাই কষ্ট করে করতে হয়। তো এই তো সকালে নাস্তা বানাতে বানাতে চলুন আমি আমার কিছু মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিই। আফিয়া খান আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার ভিডিওটা খুব ভালো লাগলো আর অনেক অনেক ক্লিয়ার হয়েছে। ভিডিওটা আজকে আমি প্রথম আপনার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো আপু। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার কথাগুলো, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু, আর অনেক অনেক ভালোবাসা রইল। তানিয়া আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু তোমার খোলা জালি পিঠা বানানোটা অনেক সুন্দর হয়েছে, একটু রেসিপি আকারে শেয়ার করবে? আমার হাজবেন্ডের খুব পছন্দ কিন্তু আমার হাতে ভালো হয় না। আপু তুমি কি নোয়াখালীর মানুষ? আমি আমার শ্বশুর বাড়ি ফেনী আর আমার বাবার বাড়ি নোয়াখালী। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। তবে আপু আমি যখন আবার খোলা জালি পিঠা বানাবো অবশ্যই তোমাকে আমি রেসিপি আকারে শেয়ার করব। আর হচ্ছে আমার বাড়ি কোথায় অনেকে জানতে চাচ্ছেন, তবে আমার জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আশা করি আমার অনেক আপুরে উত্তরটা পেয়ে যাবেন। আসলে অনেকেই কমেন্টটা করেছেন আমার জেলা কোথায়, তবে আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া আর গ্রামের বাড়ি হচ্ছে সৈদাবাদ। মুনতাহার আম্মু লাইফস্টাইল ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু মাশাল্লাহ তুমি 4 বাচ্চা নিয়ে মাশাল্লাহ অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করো, তুমি অনেক গুণবতী। আর আপু তুমিও জানতে চেয়েছিলে যে আমার গ্রামের বাড়ি কোথায়, তবে এই তো আশা করি সবাই আমার এই উত্তরটা পেয়ে যাবেন। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আপু। সবার কাছে যে এতটা ভালোবাসা পাবো আমি কখনো কল্পনা করতে পারিনি, কিন্তু এখানে আসার পর বুঝতে পেরেছি আমাকে কতটা ভালোবাসা দিচ্ছেন আপনারা। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়ে না আমি আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে কি আমি এতটুকু যোগ্য নাকি তা জানি না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের যোগ্য হওয়ার, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার। আমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বা ভয়েস কেমন হচ্ছে তা জানি না, তো আস্তে আস্তে আশা করি আরো ভালো করতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন। তো এই তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার কাছে অনেক কিছু। তো এই তো আজকে যে টপিকে আপনাদের সাথে কথা শেয়ার করব সেই টপিকে চলে যাই। আমি যেহেতু 4টা বেবির মা হয়েছি, 4টা বাচ্চা যেহেতু আমার নর্মালে হয়েছে, তো সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। প্রথমে যেটা বলবো, আপনি যখন কনসিভ করেছেন তখন সর্বপ্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি যেহেতু আমাকে এই সন্তান দান করেছো, তুমি কিভাবে আমাকে 5 পর্দার ভিতরে রেখে এই সন্তানকে দুনিয়া দেখাবে সেটা তোমার উপরে ছেড়ে দিলাম। আর সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন, যে আপনাকে দিয়েছেন সেই আপনাকে উদ্ধার করবে। শুধু সব সময় মনের মধ্যে শক্তি রাখবেন। বাকি হচ্ছে মানুষের কথা, অনেকে অনেক কিছু বলবে, কারো কথায় কান দেওয়া যাবে না। এই কথাটা কেন বললাম জানেন? এই কথাটার মুখোমুখি আমিও অনেকবার হয়েছি, তাই হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। এখনের সময় কেউ কারো ভালো দেখতে পারে না, এটিই বাস্তব।
আমরা মেয়েরা বাবার বাড়ির মানুষকে নিয়ে চলতে হয়, শ্বশুর বাড়ির মানুষকে নিয়েও চলতে হয়। যখন বাবার বাড়িতে থাকবেন তখন অনেক ধরনের কথা শুনবেন, আবার যখন শ্বশুর বাড়িতে থাকবেন তখনও কিন্তু অনেক ধরনের কথা শুনবেন। তাই বলবো, কারো কথা কান না দিয়ে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন। দ্বিতীয়ত বলবো, যারা ডাক্তার নিয়ে পরামর্শ নিতে চান তাদেরকে কিছু কথা বলবো। আমরা যখন সবাই নতুন নতুন মা হই তখন কিন্তু সবাই অনেক ঘাবড়ে যাই, আমাদের বাচ্চার নিয়ে কোনো অসুবিধা হচ্ছে বা বাচ্চার নিয়ে রক্ত শূন্যতা হচ্ছে বা পানি শূন্যতা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সবাই অনেকটাই টেনশনে থাকি। আমি বলবো এগুলা টেনশন না করে আপনারা যখন আপনারা 10 মাসের মধ্যে কমপক্ষে 2-3 বার হচ্ছে আলতা করে নেবেন। এর বেশি কোনো পরীক্ষা করার দরকার নেই। যদি মনে হয় আপনার বাচ্চাটা সুস্থ নেই বা ভিতরে কোনো অসুবিধা দেখা দিচ্ছে, তাহলে আপনি কয়েকটা পরীক্ষা করতে পারেন। কিন্তু একটা বাচ্চা কতটুকু সুস্থ আছে একটা মা কিন্তু অবশ্যই বলতে পারে। তো এই তো আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমাকে অনেকবার অনেক পরীক্ষা দিয়েছে, কিন্তু আমি কখনো কোনো পরীক্ষা করিনি। জাস্ট শুধু আলতা করেছি, এর বেশি কোনো পরীক্ষা করিনি। আমি শুধু আলতা করেছি এই জন্য আমার বাচ্চাটা কতটুকু সুস্থ আছে, নর্মাল পজিশনে আছে কিনা, কতটুকু ওজন আছে সেই বিষয়ে জানার জন্য। একটা বাচ্চার ওজন যখন জানতে পারবেন, যদি কম ওজন হয় তখন আপনার খাবার দাবার চেঞ্জ করতে হবে। আগে যেহেতু একটু কম খেয়েছেন, এখন একটু খাবারের পরিমাণটা একটু বাড়াতে হবে, জাস্ট এতটুকুই। আপনি যত ডাক্তার দেখাবেন ততই কিন্তু সমস্যা। ডাক্তারের ওষুধও কিন্তু মাঝে মধ্যে অনেক ক্ষতি করে ফেলে, বা যত বেশি আলতা করবেন এটাও কিন্তু অনেক সমস্যা। যতটুকু সম্ভব ডাক্তার দেখানো স্কিপ করবেন। আর তারপর হচ্ছে এই সময়ের মধ্যে যত আপনি আমল করতে পারেন, যত বেশি আমল করবেন ততই কিন্তু আল্লাহ রক্ষা করবে। এই সময় চেষ্টা করবেন আপনি একটা কোরআন খতম দেওয়ার বা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মাঝে মধ্যে কিছু দোয়া কালাম আছে নর্মাল ডেলিভারি হওয়ার, সেগুলা আমল করবেন। সত্যি কথা বলতে কি জানেন, আমি কখনো আয়রন ট্যাবলেট বা ক্যালসিয়ামের ট্যাবলেট এগুলা কখনো খেয়ে দেখিনি। মূলত হচ্ছে আমি কোনো ওষুধই খাইনি। তো সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। কিন্তু যখন আমি শুনেছি মানুষের সিজার হলে অনেক কষ্ট হয়, একজন পুরুষ মানুষ সিজার করে, ওই কথাগুলো শোনার পর থেকে না আমার মুখ থেকে কখনো সিজারের নাম আসেনি। তখন বলেছি আল্লাহ যা করে তাই আমার জন্য ভালো হবে। আর হচ্ছে আপনি যখন প্রেগনেন্ট হবেন কখনই মাথার মধ্যে এই চিন্তা আনবেন না যে নর্মাল না হলে সিজার করে ফেলবো। এই চিন্তাটা একদমই ভুল ধারণা। আপনার মাথায় যখন ঘুরবে দেখবেন যে কোনো পরিস্থিতিতে আপনাকে সিজারের ওইখানে যেতেই হবে। তাই বলছি এই কথাটা মুখ থেকে কখনোই বের করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, প্রেগনেন্সি অবস্থা কিন্তু বাচ্চারা উপর পেটে হয়ে যায়। উপর পেটে যাতে না হয় ওই একটা টিপস ফলো করবেন, তাহলে দেখবেন আপনার বেবিটা সবসময় নিচের পেটে থাকবে। বাচ্চাটা তল পেটে থাকলে কি হয়, নর্মাল ডেলিভারির জন্য খুবই সুবিধা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার চলাচলতি করাটা আরো বেশি সুবিধা হয়। তাই হচ্ছে এই টিপসটা ফলো করার জন্য আপনি এটা করতে পারেন। যখন আপনি পেডিকোট পরবেন, ওই পেডিকোটের যে নিয়ারটা থাকে এটা সবসময় উপরে টাইট করে বেঁধে রাখবেন। এতে করে যখন বাচ্চাটা আপনি যখন বসে কাজ করবেন, বাচ্চাটার উপর দিকে উঠতে পারবে না, বা খালি পেট থাকলেও বাচ্চাটা কখনো উপর দিকে উঠতে পারবে না। এই টিপসটা সবসময় বেশি ফলো করবেন, এটা কিন্তু আমাদের অনেকটাই উপকারে আসে। যখন আপনি প্রেগনেন্সির কথা শুনবেন তখন থেকে এটা ফলো করার চেষ্টা করবেন। তখন থেকে যদি করেন আপনি অনেকটা রেজাল্ট ভালো পাবেন। আরেকটা কথা যেটা শেয়ার করব, আপনি যখন আলতা করার পর বুঝতে পারবেন যে আপনার নর্মাল ডেলিভারি পজিশনে আছে, বাচ্চা সুস্থ আছে, তখন না আপনার যখন ডেলিভারির সময় হবে তখন আপনি কখনোই হসপিটালে যাবেন না। কোন হসপিটালের কথা বললাম, যে হসপিটালে গেলেই নাকি সিজার করানো যাবে, ওই হসপিটালে কখনোই যাবেন না। কারণ হচ্ছে ওইখানে আপনাকে 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে, তারা কখনোই নর্মাল ডেলিভারি করবে না। তাই হচ্ছে আমি বলবো, হয়তো সরকারি হসপিটাল থাকলে ওদিকে যাবেন, তা না হলে যদি বাড়িতে দায় থাকে ওদিকে যাবেন। এছাড়া আপনি যদি বড় হসপিটালে যান, আপনার কখনোই নর্মালে হবে না। আপনি যদি নর্মালে হয়ও তারপরে ওরা সিজার করে ফেলবে, এটি হচ্ছে তাদের নিয়ম। যে জায়গায় আপনার 5 মিনিটে, যে জায়গায় আপনার 20 মিনিটে একটা সিজার হয়ে যায়, সেই জায়গায় তারা 5 থেকে 10 ঘন্টা ওরা কখনোই অপেক্ষা করবে না। আমরা যারা নর্মাল ডেলিভারি হয় তারা কিন্তু অনেক সময় লাগে, কিন্তু ওই সময়টা ওরা অপেক্ষা না করে ওরা সিজার করে ফেলে। তাই হচ্ছে বড় হসপিটালে না যাওয়াই ভালো। যদি আপনি নর্মালে ট্রাই করেন, যদি নর্মালে না হয় তাহলে আপনি বড় হসপিটালে যেতে পারেন।
আমার ভিডিওতে এখনো কেউ আছেন কিনা জানি না, যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনাদের মাঝে যে এতগুলা কথা শেয়ার করলাম, জানি না কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি, কিন্তু কোনো প্রস্তুতি ছাড়াই কিন্তু আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। আসলে আমি যে ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু কোনো প্রস্তুতি নিচ্ছি না, আমি আমার মতো করে ভিডিও বানিয়ে তারপর ছেড়ে দিচ্ছি। ইনশাল্লাহ চেষ্টা করব আবার যখন ভিডিও করব তখন একটু না একটু প্রস্তুতি নেওয়ার। আসলে সময় করে উঠতে পারি না, যখন ভিডিও একটা করি তখন একটু এডিট করে তারপর একটা ভয়েস ওভার করে আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। আর এই যে একটা অবস্থা, যখনই ভয়েস ওভার করতে আসি না তখনই কিন্তু বাবু ঘুম থেকে উঠে যায়। কতবার যে ঘুম থেকে উঠে আর আমি ভয়েস একটু দিয়ে তারপর চলে যায়, তখন ওকে আবার ঘুম পাড়িয়ে আবার এসে আবার একটু বলি। তার জন্য না আমি ভুলে যাই মাঝে মাঝে যে আমি কি কথা বলেছি, কোনটার পরে কোনটা বলবো সেটা আসলে ঠিক করে উঠতে পারি না। তো তাই আমার কথাতে অনেকটাই ভুল ত্রুটি হতে পারে, প্লিজ আপনারা সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আসলে কথা বলতে গেলে আপনি এক নাগারে বসে যখন কন্টিনিউয়াসলি কথাগুলো বলবেন তাহলে কিন্তু আপনি একটা কথা গুছিয়ে কথা বলতে পারবেন। আর যখন আপনি কিছুক্ষণ পর পর আসা যাওয়া করা কথাগুলো বলবেন তাহলে কিন্তু আপনার কথাগুলো এরকম ভাবে বলা যায় না। তো এই তো আজকেও কিন্তু ভিডিও সম্পর্কে কোনো কিছুই বলিনি, শুধু কথাই বলে গিয়েছি। আর আপনারা আমার ভিডিওটা দেখেছেন কিনা তাও জানি না। তো এই তো আমি কিন্তু সকালে নাস্তা করা শেষ করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি, তারপর এখানে দুপুরে রান্নাটা করে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না করেছি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করেছি, তার সাথে পাতলা ডাউল রান্না করেছি, আর তার সাথে একটা বেগুন দিয়ে একটু শুটকি ভর্তা করে নিয়েছি। আজকে একটু ঝাল ঝাল করে শুটকি ভর্তা করেছি। গতকালকে ভিডিওটা যখন আপলোড করেছি ওইখানে অনেক আপুরা আমার বাবুর জন্য দোয়া করেছেন, আবার অনেক আপুরা শেয়ার করেছেন যে আপুদের কয়টা বেবি আছে। তো সেটা শুনেও না আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো সব বাবুদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আশরাফুল ইসলাম আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, তোমার ছেলে মেয়েরা কোথায় পড়ালেখা করে? মাদ্রাসায় নাকি? বলো আপু, আমিও 3 সন্তানের মা, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা মিষ্টি করে কমেন্ট করার জন্য। আমার 2 মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছি। ছোট মেয়েটা যেহেতু অনেকটাই ছোট তাই এখন আর ভর্তি করাচ্ছি না। ইনশাল্লাহ সামনে এবছরের লাস্ট পর্যায়ে তখন আমি ভর্তি করাবো। আমার কাছে মেয়ে মানুষরা স্কুলে পড়া থেকে এখন মনে হয় মাদ্রাসায় পড়াটাই সবচেয়ে বেশি ভালো। কারণ বেশি আহামরি লেখাপড়া যে করতে হবে তা কোনো আমার দরকার নেই। যবে একটু পড়ালেখা করবে, আল্লাহকে চিনবে, নামাজ কালাম পড়বে, কোরআন শরীফ পড়বে, এটি আমার কাছে যথেষ্ট। আর বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেভাবে নিবে সেভাবেই আলহামদুলিল্লাহ। এখানে সন্ধ্যাবেলার জন্য একটু নাস্তা রেডি করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।